হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি করাচ্ছি। দেখো, আমি তোমাদের বলেছিলাম মে এবং জুন মাসে তোমাদের যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছিল সেই সমস্ত ক্লাস করার পর সেপ্টেম্বরে আবার তোমাদের যে এসএসসি এমটিএস পরীক্ষা হবে তার প্রশ্নপত্র তোমাদের আমি করাবো। তো আজ থেকে আমি তোমাদের সেপ্টেম্বরে মাসে হয়ে যাওয়া এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্রগুলো করাবো। আজকে আমি করাবো 56 নম্বর ক্লাস, যেটি 1 সেপ্টেম্বর ফার্স্ট শিফটে হয়েছিল। তো তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তোমাদের বলবো প্রশ্নপত্রগুলো খুব ভালো করে দেখে যাবে। আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্রশ্নপত্রগুলো। 2022 সালে অনূর্ধ্ব-17 ফিফা মহিলা বিশ্বকাপ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়নি? তো দেখো, 2022 সালে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ ভারতের 3টি রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। 3টি রাজ্য কী কী? মহারাষ্ট্র, উড়িষ্যা এবং গোয়া। এই 3টি রাজ্যে অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। তো অনুষ্ঠিত হয়নি কিন্তু গুজরাট। তো সঠিক উত্তর হবে গুজরাট। তো দেখো, ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়াম, এটা কটকে, ঠিক আছে, উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু খেলাটি হয়েছিল কলিঙ্গ স্টেডিয়ামে। গোয়ায় হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবং মহারাষ্ট্রে খেলাটি হয়েছিল DY পাটিল স্টেডিয়ামে। এখানে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, এটি তাদের দ্বিতীয় শিরোপা, এবং রানার্স আপ হয়েছিল কলম্বিয়া। ঠিক আছে, চলো নেক্সট। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড এই বইটি কোন ব্যক্তির আত্মজীবনী? তো এটি বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার আত্মজীবনী। আয়ুষ্মান খুরানার আত্মজীবনী ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড। ঠিক আছে, দেখো, আত্মজীবনী মূলক বই উইংস অফ ফায়ার, APJ আব্দুল কালাম, এ শর্ট অ্যাট হিস্ট্রি, অভিনব বিদ্রা। মহাত্মা গান্ধীর বই মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, রাজেন্দ্র প্রসাদ আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া, প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্টাল এয়ার, নেলসন ম্যান্ডেলা দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ, অ্যানি বেসান্ত অ্যান্ড অটোবায়োগ্রাফি। বারাক ওবামা দ্য অডিও সিটি অফ হোপ, মিল্খা সিং দ্য রেস্ট অফ মাই লাইফ, সচিন টেন্ডুলকার প্লেয়িং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলি 1 সেঞ্চুরি ইজ নট এনাফ, PT উষা গোল্ডেন গার্ল, সানিয়া মির্জা অ্যাসে এগেনস্ট ওডস, যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ, মেরি কম আনব্রেকেবল, সুনীল গাভাস্কার সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি, চার্লি চ্যাপলিন মাই অটোবায়োগ্রাফি, বাবর নামা, জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, আন্না চণ্ডী আত্মকথা, মাইকেল জ্যাকসন মুন ওয়াক। ঠিক আছে, কে 1873 সালে তার কালো প্রক্রিয়ার কৌশল দ্বারা দাগযুক্ত স্নায়ু টিস্যুর প্রথম ছবি প্রকাশ করেছিলেন, যা পুরো স্নায়ুকোষকে চিত্রিত করেছিল? তো কে তিনি? তো তিনি হলেন ক্যামিলো গোলগি। তিনি 1873 সালে কালো প্রতিক্রিয়া কৌশল দ্বারা দাগযুক্ত স্নায়ু টিস্যুর প্রথম ছবি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট।
অক্টোবর 2022 অনুযায়ী বিরাট প্রথম ভারতীয় হিসাবে টি-20 ক্রিকেটের ইতিহাসে কত রান সম্পূর্ণ করলো? বিরাট কোহলি। ঠিক আছে, বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসাবে টি-20 ক্রিকেটের ইতিহাসে কত রান সম্পূর্ণ করলো? তো বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসাবে টি-20 ক্রিকেটের ইতিহাসে 11,000 রান পূর্ণ করলো। ঠিক আছে, তো টি-20 দেখো ইন্টারন্যাশনাল সমস্ত ধরনের ক্রিকেটে, সমস্ত সে আইপিএল এবং ইন্টারন্যাশনাল সমস্ত ধরনের টি-20 ক্রিকেট মিলিয়ে কিন্তু অক্টোবর 2022 অনুযায়ী তিনি 11,000 টি-20 রান করে ফেলেছেন। ঠিক আছে, চল নেক্সট। শিখ সাহিত্য অনুযায়ী কোন মাসের পূর্ণিমা তিথিতে ভারতে প্রতি বছর গুরু নানক দেবের জন্ম জয়ন্তী পালন করা হয়? গুরু নানক দেব, তো এটি কিন্তু কার্তিক মাসে গুরু নানক দেবের জন্ম জয়ন্তী পালন করা হয়। গুরু নানক দেব ছিলেন শিখদের প্রথম গুরু ছিলেন গুরু নানক। শিখদের 10 গুরুর মধ্যে গুরু নানক দেব ছিলেন প্রথম এবং গুরু গোবিন্দ সিং ছিলেন 10ম গুরু। ঠিক আছে, প্রথম গুরুর নাম ছিল গুরু নানক এবং 10ম গুরুর নাম ছিল গুরু গোবিন্দ সিং। দেখো, গুরু নানক 15 এপ্রিল 1469 সালে লাহোর প্রদেশের রায় ভোই দি তালবন্দি, ঠিক আছে, বর্তমানে যার নাম নানকানা সাহেব, তো তিনি জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানের লাহোরের তালবন্দি গ্রামে, যার বর্তমান নাম নানকানা সাহেব। এটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। ঠিক আছে, তো তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যার বর্তমান নাম নানকানা সাহেব। পরবর্তী প্রশ্ন, যক্ষগণ একটি লোকনৃত্য, এটি কোন রাজ্যের একটি লোকনৃত্য? যক্ষগণ একটি লোকনৃত্য, তো এটি কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য। যক্ষগণ কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য। ঠিক আছে, চল নেক্সট। ভিতরগাঁও ইটের মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে অবস্থিত ভিতরগাঁও ইটের মন্দিরটি? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এই ভিতরগাঁও ইটের মন্দিরটি রয়েছে। ভারতের উত্তরপ্রদেশ জেলায় কানপুর জেলার ভিতরগাঁও মন্দির অবস্থিত। ভারতের উত্তরপ্রদেশের কানপুর জেলার ভিতরগাঁও মন্দির অবস্থিত। খ্রিস্টীয় 5ম শতাব্দীর শেষে দিকে এই হিন্দু মন্দিরটি স্থাপন করা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন আন্দোলনটি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল? তো নিচের কোন আন্দোলনটি বা কোন প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন এটি পশ্চিমবঙ্গের বেলুড় মঠে প্রতিষ্ঠিত হয়েছিল। হাওড়ার বেলুড় মঠে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, বেলুড় মঠে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে। 1897 সালে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন, যেটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। আর আর্য সমাজ, সত্যশোধক সমাজ এবং প্রার্থনা সমাজ, এটা কিন্তু মহারাষ্ট্রে হয়েছিল। ঠিক আছে, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে এবং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে এবং প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, চলো নেক্সট। 1947 সালের 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লার ড্যাশের উপরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন?
প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। কত সালে? 1947 সালের 15ই আগস্ট। তো কোথায় এই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তো দিল্লির লালকেল্লার লাহোরি গেটে কিন্তু এই প্রথম আমাদের জাতীয় পতাকা তুলেছিলেন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? তো সঠিক উত্তর হবে চীন। চীনের সরকারি ভাষা ম্যান্ডারিন। ঠিক আছে, চলো নেক্সট। ড্যাশ একটি দেশের নাগরিক বা বাসিন্দাদের দ্বারা উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার বাজার মূল্য পরিমাপ করে। একটি দেশের বাসিন্দাদের দ্বারা উৎপাদিত বস্তু এবং পরিষেবার বাজার মূল্য পরিমাপ করে কি? তো দেখো, উৎপাদিত মূল্য এবং পরিষেবার যে মূল্য, সেই টোটাল যোগ করলে কী হবে? আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পেয়ে যাব বা জিডিপি পেয়ে যাব। ঠিক আছে, উৎপাদিত পণ্যদ্রব্য এবং পরিষেবার বাজার মূল্য আমরা যোগ করলে আমরা পেয়ে যাব গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। ঠিক আছে, তাহলে দেশের সমস্ত উৎপাদিত পণ্য প্লাস পরিষেবা মূল্য, এটা যোগ করলে আমরা কি পাবো? এটা পাবো জিডিপি পেয়ে যাব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সুইমিং খেলার সঙ্গে যুক্ত নয়? তো দেখো, ব্রেস্ট স্ট্রোক এটা সুইমিংয়ের সঙ্গে যুক্ত, ব্যাক স্ট্রোক এটা সুইমিংয়ের সঙ্গে যুক্ত, ফ্রি স্টাইল এটাও কিন্তু সুইমিংয়ের সঙ্গে যুক্ত, কিন্তু পেনাল্টি কর্নার বা পিসি, ঠিক আছে, সংক্ষেপে বলে পিসি, পেনাল্টি কর্নার, এটা কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত। তাই তো, হকি খেলার সঙ্গে যুক্ত, হকি খেলার সঙ্গে যুক্ত পেনাল্টি কর্নার। আমাদের গর্বের দিন, আমাদের হকি টিম 2024 সালে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছে। তারা স্পেনকে 2-1 গোলে হারিয়ে কিন্তু এই ব্রোঞ্জ পদকটা পেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। পূর্ব পশ্চিম করিডোর, যেটি সোনালী চতুর্ভুজের সুপার হাইওয়ের একটি অংশ, এটি ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করে? পূর্ব পশ্চিম করিডোর ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করে? তো এটি ভারতের শিলচর এবং পোরবন্দর, এই দুটি শহরকে কিন্তু যুক্ত করে পূর্ব পশ্চিম করিডোর। পূর্ব পশ্চিম করিডোর শিলচর এবং পোরবন্দরকে সংযুক্ত করে। পৃথিবীর ভূত্বকের মধ্যে সপ্তম সর্বাধিক প্রচুর ধাতুর নাম কি, যা মধ্যযুগীয় ল্যাটিন শব্দ ক্যালিয়াম থেকে উৎপত্তি হয়েছে? পৃথিবীর ভূপৃষ্ঠে সপ্তম সর্বাধিক প্রচুর ধাতুর নাম কি, যা মধ্যযুগীয় ল্যাটিন ভাষা ক্যালিয়াম থেকে এসেছে? তো এটি কিন্তু হয়ে যাবে পটাশিয়াম। পটাশিয়াম ভূপৃষ্ঠে প্রায় 2.27% কিন্তু থাকে, 2.27% কিন্তু থাকে কিন্তু এই পটাশিয়াম। আর ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি? ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল কিন্তু অক্সিজেন। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল অক্সিজেন, আর ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, ধাতু হচ্ছে ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম, আর ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল অক্সিজেন এবং ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু অ্যালুমিনিয়াম। ঠিক আছে, ভারতীয় সংবিধানে 44 নম্বর অনুচ্ছেদের উদ্দেশ্য কী? ভারতীয় সংবিধানের 44তম অনুচ্ছেদের উদ্দেশ্য কী? তো ভারতীয় সংবিধানের 44তম অনুচ্ছেদে বলা রয়েছে, রাষ্ট্র সমগ্র ভারতে একই দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের চেষ্টা করবে। রাষ্ট্র সমগ্র ভারতে
একই দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের চেষ্টা করবে, এটা বলা রয়েছে অনুচ্ছেদ 44-এ। তো এটি একটি কি, এটি কিন্তু একটি রাষ্ট্র নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে, ঠিক আছে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি রয়েছে। দেখো, অনুচ্ছেদ 40-এ বলা রয়েছে গ্রাম পঞ্চায়েত গঠন। অনুচ্ছেদ 41-এ বলা রয়েছে কৃষিক্ষেত্রে কাজ, শিক্ষা এবং জনসাধারণের সহায়তা অধিকার। অনুচ্ছেদ 42-এ বলা রয়েছে ন্যায় বিচার এবং মানুষের কাজের অবস্থা এবং মাতৃকালীন ত্রাণের ব্যবস্থা। অনুচ্ছেদ 44-এ বলা রয়েছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা এসেছে। অনুচ্ছেদ 45-এ বলা রয়েছে 6 বছরের কম বয়সী শিশুদের শিক্ষা এবং শৈশবকালীন যত্নের বিধান। অনুচ্ছেদ 47-এ বলা রয়েছে জনসাধারণের স্বাস্থ্য, পুষ্টি এবং দৈনন্দিন জীবনযাপনের মান উন্নয়নে রাজ্যের দায়িত্ব। অনুচ্ছেদ 48-এর এতে বলা রয়েছে পরিবেশ গঠন এবং রক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ। অনুচ্ছেদ 49-এ বলা রয়েছে স্মৃতিস্তম্ভ এবং জাতীয় সৌধ সংরক্ষণ। এবং অনুচ্ছেদ 50-এ রয়েছে বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার পৃথকীকরণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনুচ্ছেদ 50টা, ঠিক আছে। বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা থেকে পৃথকীকরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কমলেশ্বরের নিচের কোন উপন্যাসটির জন্য 2003 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন? কমলেশ্বর নিচের কোন উপন্যাসের জন্য 2023 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে কিতনে পাকিস্তান। কিতনে পাকিস্তান এই উপন্যাসের জন্য কমলেশ্বর 2003 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনটি এম.জি. রানাডে এবং জি.ভি. যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? নিচের যে কোন সংস্থাটি এম.জি. রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে এবং জি.ভি. যোশী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তো প্রতিষ্ঠিত হয়েছিল পুনা সর্বজনীন সভা। পুনা সর্বজনীন সভা এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1870 সালে। 1870 সালে জি.ভি. রানাডে এবং এম.জি. রানাডে এবং জি.ভি. যোশী দ্বারা প্রতিষ্ঠিত পুনা সর্বজনীন সভা। রোশন কুমারী, শোভনা নারায়ণ, মায়া রায়, কুমুদিনী লাখিয়া এনারা কোন নৃত্যের শিল্পী? রোশন কুমারী, শোভনা নারায়ণ, মায়া রাও এবং কুমুদিনী লাখিয়া এনারা কত্থক নৃত্যশিল্পী। কত্থক একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, যেটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রানী মাচাইয়া একজন ড্যাশ লোক নৃত্যশিল্পী যিনি 2023 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো 2023 সালে পদ্মশ্রী পুরস্কার শিল্পী রানী মাচাইয়া তিনি কোন লোকনৃত্যের সঙ্গে যুক্ত? তো তিনি কিন্তু উম্মত লোকনৃত্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থনীতি থেকে। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী? তো দেখো, পার্থক্য হলো ডেবিট কার্ডগুলি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি অর্থ উত্তোলন করে, যখন ক্রেডিট কার্ডগুলো একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দেয়। তো ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য তোমরা বোঝা গেল। ডেবিট কার্ড যেটা আমরা এটিএম কার্ড, আমাদের কী হয়, নির্দিষ্ট একটা ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি। আর ক্রেডিট কার্ড দেখবে কিছু তোমরা ব্যাংকে টাকা না থাকলেও কিন্তু অগ্রিম কিন্তু ঋণ হিসাবে কিন্তু তুলতে পারো, ঠিক আছে। তো ক্রেডিট কার্ড হচ্ছে নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি। তো হয়তো ব্যাংকে ব্যালেন্স নেই, কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা ঋণের মাধ্যমে টাকা নিতে পারো। আর ক্রেডিট কার্ড হচ্ছে এটিএম যেটা বলা হয়, ডেবিট কার্ড হচ্ছে এটিএম যেটা অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, তোমরা সেটা মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবে, ঠিক আছে। আর ক্রেডিট কার্ডে কিন্তু অগ্রিম টাকা তোলার ব্যবস্থা, হয়তো ব্যাংকে টাকা নেই, কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প ঋণের মাধ্যমে
তোমরা টাকা তুলতে পারবে। এটাই হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য। ঠিক আছে, চলো নেক্সট। সংবিধানে যেটা তপশিলি উপজাতি সংশোধন বিল 2022 কোন রাজ্যের তপশিলি উপজাতিদের জাতির তালিকা নারিকো রাভান এবং কুরিভি কাক্কারান সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো নারিকো রাভান এবং কুরিভি কাক্কারান সম্প্রদায় দুটি ভারতের তামিলনাড়ু রাজ্যের তপশিলি উপজাতি। মে 2023 অনুযায়ী নিম্নের কোন সঙ্গীতজ্ঞদের ভারতরত্ন প্রদান করা হয়েছে? নিম্নলিখিত কোন দুজন সঙ্গীতজ্ঞ ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয়েছে? তো পণ্ডিত রবিশঙ্কর এবং ভীমসেন যোশী, এই দুই সঙ্গীতজ্ঞকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। তো পণ্ডিত রবিশঙ্করকে ভারতরত্ন দেওয়া হয় 1999 সালে। 1999 সালে পণ্ডিত রবিশঙ্করকে ভারতরত্ন দেওয়া হয় এবং পণ্ডিত ভীমসেন যোশীকে দেওয়া হয় 2009 সালে। পণ্ডিত ভীমসেন যোশীকে দেওয়া হয় 2009 সালে এবং পণ্ডিত রবিশঙ্করকে দেওয়া হয় 1999 সালে। চলো নেক্সট। কোন নদীটি সাংপো নামেও পরিচিত? তো কোন নদীটি সাংপো নামেও পরিচিত? তো সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী সাংপো নামেও পরিচিত। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুংদুং হিমবাহ। ব্রহ্মপুত্র নদের আনুমানিক দৈর্ঘ্য 2900 কিমি। আনুমানিক দৈর্ঘ্য 2900 কিমি, যার মধ্যে ভারতে রয়েছেন 916 কিমি। ঠিক আছে, আর এর কোন সাগরে পড়েছে? তো বঙ্গোপসাগরে কিন্তু ব্রহ্মপুত্র নদী কি হয়েছে? পড়েছে। ব্রহ্মপুত্র নদীর কয়েকটি উপনদীর নাম কি? তো ব্রহ্মপুত্র নদীর উপনদীর নাম সুবনশিরি, কামেং, মানস, সংকোষ, তিস্তা, ঠিক আছে, তিস্তা, ধানসিরি, বুড়ি, দিহিং, তোরসা। তো তিস্তা, তোরসা, সুবনশিরি, ধানসিরি সমস্ত কিন্তু ব্রহ্মপুত্র নদের উপনদী। তো আবার বলছি, ব্রহ্মপুত্র নদের উপনদীগুলো হলো সুবনশিরি, ধানসিরি, তিস্তা, তোরসা, মানস, সংকোষ প্রভৃতি। ঠিক আছে, চলো নেক্সট। কোথায় নীলনদ দ্বারা নিষ্কাশন করা জলের গন্তব্যস্থল? তো এখানে বলতে চাইছে নীলনদ কোথায় পড়েছে? তো নীলনদ কিন্তু পড়েছে ভূমধ্যসাগরে। ভূমধ্যসাগরে কিন্তু নীলনদ কি হয়েছে? নীলনদ কিন্তু পতিত হয়েছে। আর উৎপত্তি লাভ করেছে কোথায়? ভিক্টোরিয়া হ্রদ থেকে কিন্তু নীলনদের উৎপত্তি। ভিক্টোরিয়া হ্রদ থেকে কিন্তু নীলনদের উৎপত্তি এবং পতিত হয়েছে ভূমধ্যসাগরে। মিশরকে কি বলা হয়? মিশরকে বলা হয় নীলনদের দান। মিশরকে বলা হয় নীলনদের দান। দেখো, ভিক্টোরিয়া হ্রদ এবং ভূমধ্যসাগরের অঞ্চলের মধ্যে প্রায় 6650 কিমি দৈর্ঘ্য। তো তাহলে নীলনদের দৈর্ঘ্য কত? 6650। তো ভিক্টোরিয়া হ্রদ থেকে নীলনদ উৎপত্তি হয়েছে এবং ভূমধ্যসাগরে পড়েছে। এই যে দূরত্ব, এর দূরত্ব হচ্ছে 6650 কিমি। ঠিক আছে, চল নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 149 কিসের সঙ্গে সম্পর্কিত? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 149-এ বলা রয়েছে সিএজি বা ক্যাগ, ঠিক আছে, কম্পোটোরাল অ্যান্ড অডিটর জেনারেলের দায়িত্ব এবং ক্ষমতা। কম্পোটোরাল অ্যান্ড অডিটর জেনারেলের দায়িত্ব এবং ক্ষমতা সম্পর্কে বলা রয়েছে অনুচ্ছেদ 149-এ। ভারতের বর্তমান ক্যাগ বা কম্পোটোরাল অ্যান্ড অডিটর জেনারেল হলেন গিরিশ চন্দ্র মুর্মু। তো একজন ক্যাগের মেয়াদকাল 6 বছর বা 65 বছর, যেটা আগে আসবে। আর ভারতীয় সংবিধানে 148-এ বলা রয়েছে ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল থাকার কথা। তো ভারতের একজন ক্যাগ থাকবে, এটা বলা রয়েছে 148 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো এখন করার মতোই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।